ইরানের সুপ্রিম লিডার খামেনির হত্যার পর ভারতবর্ষের একাধিক জায়গায়, মূলত কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ এবং কর্ণাটকের একাধিক জায়গায় বিক্ষোভকারীরা যেভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন তাতে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অবশেষে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে পুরো বিষয়টায় হস্তক্ষেপ করা হলো এবং রাজ্যগুলোকে কড়া নির্দেশ কিন্তু এক্ষেত্রে দেওয়া হয়েছে। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে ভারতের হোম অ্যান্ড অ্যাফেয়ার্স ওয়ান্স স্টেট অফ পসিবল ভায়োলেন্স আফটার ইরান স্ট্রাইক, অর্থাৎ খামেনির এই মৃত্যুকে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরে অশান্তির একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে এবং সেই পরিকল্পনা রুখতে রাজ্যগুলোকে কড়া হাতে পুরো বিষয়টি দমন করার কথা এবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইরানের সমর্থনে যদি কোনো উস্কানিমূলক মন্তব্য করা হয় তাহলে তাদেরকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে বহির্বিশ্বের এই ঘটনাকে সামনে রেখে সামাজিক সংকট তৈরির চেষ্টাই ভারতেও হতে পারে, তা কিন্তু আজকে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে এবং রাজ্যগুলোকে কড়া নির্দেশ কিন্তু এক্ষেত্রে দেওয়া হয়েছে। দেখুন, খামেনির সঙ্গে ভারতের সম্পর্ক কেমন ছিল, খামেনি ভারতকে কতটা পছন্দ করতেন, সে বিষয়ে আজকে বহু জায়গায় বহু আলোচনা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, খামেনির এই মৃত্যুর পর ভারত সরকারের পক্ষ থেকে কোনো শোক বার্তা কিন্তু প্রকাশ করা হয়নি, যেটাকে বিশেষজ্ঞরা বলছেন স্ট্র্যাটেজিক একটি পদক্ষেপ। কেন স্ট্র্যাটেজিক পদক্ষেপ সে বিষয়ে আমি আলোচনা করব। তবে তার আগে খামেনির সঙ্গে ভারতের সম্পর্ক শেষ 5 বছরে কেমন ছিল একটু আলোচনা করা যাক। একাধিক রিপোর্ট সামনে এসছে যেখানে পরিষ্কার বলা হচ্ছে শেষ কয়েক বছরে খামেনি ভারতবর্ষের একাধিক পদক্ষেপে কিন্তু খুশি ছিলেন না। 2017 সাল, সেখানে খামেনি একটি শব্দ প্রয়োগ করেন কাশ্মীরের মুসলমানদের নিয়ে। সেই শব্দটি হলো অপ্রেসড, যার প্রতিবাদে কিন্তু ভারত সরকার ইরানের যে দূতাবাসের কর্মী তাকেও কিন্তু সামন করেছিল। সেখানে পরবর্তীকালে তিনি বলার চেষ্টা করেছিলেন যে কাশ্মীরের যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন তাদের উপর মানসিক চাপ তৈরি করার চেষ্টা করে রাষ্ট্র বা ভারত সরকার। শুধু তাই নয়, 2019 সালে ফিরে যান, 370 ধারা যখন অবলুপ্তকরণ করা হয় তখন কিন্তু এখানে পরিষ্কারভাবে খামেনির পক্ষ থেকে এর বিরোধিতা করা হয় এবং ইরানের এনভয়কে ফের ভারতের যে স্বরাষ্ট্র মন্ত্রক তারা কিন্তু তলব করেন। খামেনি একটি টুইট করেছিলেন 21শে আগস্ট 2019। সেখানে তিনি লিখেছিলেন, উই আর কনসার্নড অ্যাবাউট মুসলিম সিচুয়েশন ইন কাশ্মীর, অর্থাৎ আমরা কাশ্মীরের মুসলমানকে নিয়ে কনসার্নড। We expect that Indian government to adopt a just policy towards the noble people of Kashmir. তিনি মনে করেছিলেন যে ভারত সরকারের কাশ্মীরের মুসলমানদের নিয়ে একটি পলিসি তৈরি করা উচিত অ্যান্ড প্রিভেন্ট দ্য অপ্রেশন। আবার এই অপ্রেস শব্দটি ব্যবহার করেছিলেন খামেনি, অর্থাৎ মানসিক চাপ যখন রাষ্ট্রের পক্ষ থেকে তৈরি করা হয় তখন অপ্রেশন শব্দটি প্রয়োগ করা হয়, অ্যান্ড বুলিং অফ মুসলিম ইন দ্য রিজিয়ন, এবং মুসলমানদের যেভাবে বুলি করা হয় সেই পুরো বিষয়টি কেন্দ্রীয় সরকার প্রিভেন্ট করবেন, অর্থাৎ থামাবেন। অর্থাৎ এই ধরনের টুইট নিঃসন্দেহে ভারতের সরকার সে অর্থে কিন্তু ভালোভাবে নেয়নি। 2020 সাল যখন ভারত সরকার সিএ নিয়ে আসে, অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল, এরপর ভারতের একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয়, তখনও কিন্তু খামেনি পরিষ্কারভাবে এই সিএ বিলের বিরোধিতা করেন এবং ইরানের পার্লামেন্টের স্পিকার সরাসরি এই বিলকে অ্যান্টি মুসলিম ডিসক্রিমিনেশন বলে আখ্যায়িত করেছিলেন। মার্চ 2020 যখন দিল্লিতে রায়ট হয়েছিল, অর্থাৎ দাঙ্গা হয়েছিল, তখন খামেনি পরিষ্কারভাবে টুইট করেছিলেন যে ইন্ডিয়া শুড কমফোর্ট এক্সট্রিমিস্ট হিন্দু, অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদকে থেকে উগ্র হিন্দুত্ববাদের বিপক্ষে রুখে দাঁড়ানো উচিত ভারতের, এবং ম্যাসাকার অফ মুসলিম এই শব্দটা তিনি প্রয়োগ করেছিলেন। দ্বিতীয়ত তিনি একটি হ্যাশট্যাগ প্রয়োগ করেন যেখানে তিনি লিখেছিলেন ইন্ডিয়ান মুসলিম ইন ডেঞ্জার, অর্থাৎ খামেনি বরাবরই ভারতবর্ষের যে মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন তাদের হয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শেষ 5 বছর ধরে বলেছেন, যা কিছুটা ভারত সরকারের বিপক্ষে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। এবার খামেনির মৃত্যুর প্রতিবাদে ভারত সরকারের পক্ষ থেকে কোনো শোকবার্তা আসেনি, না ইরান ইসরায়েলের এই যুদ্ধ নিয়ে ভারত সরকার ওপেনলি কোনো স্টেটমেন্ট দিয়েছে, শুধু ভারত বলেছে আমরা শান্তি চাই এই অঞ্চলের। এবার স্ট্র্যাটেজিক্যালি এই পুরো বিষয়টি কি অর্থবহ হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, ভারত সরকার এক্ষেত্রে পরিষ্কারভাবে ন্যাশনাল ইন্টারেস্টের কথা ভাবছে, অর্থাৎ জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য কিন্তু উদ্গ্রীব। জাতীয় স্বার্থটি কি?
কারণ এই মুহূর্তে ইরানের হয়ে কথা বলা মানে আপনি ইরানের বিপক্ষে মধ্যপ্রাচ্যে যতগুলো দেশ লড়াই করছে তাদের বিরোধিতা করা, মানে সৌদি, ইউএই, এই সকল দেশের বিরোধিতা কিন্তু ভারত এই মুহূর্তে করতে চাইছে না। কারণ হিউজ নাম্বার অফ ভারতীয়, অর্থাৎ অনেক ভারতীয়রা এই মুহূর্তে সৌদি এবং ইউএইতে আছেন, তাদেরকে ফিরিয়ে আনা কিন্তু ভারতের বর্তমানে আশু কর্তব্য। এবং ভারতবর্ষ কিন্তু এনার্জি সিকিউরিটির বিষয়টিও মাথায় রাখছে। সৌদি এবং ইউএই থেকে ভারত কিন্তু তেল ক্রয় করে। ইরানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কিন্তু অনেকটা কমে গেছে ডোনাল্ড ট্রাম্পে আসার পর। অর্থাৎ ভারতবর্ষের জাতীয় স্বার্থ যেটায় ক্ষুণ্ণ থাকবে সেই চেষ্টাই কিন্তু ভারত সরকার করছে। অন্তত খামেনির মৃত্যুতে শোকবার্তা না প্রকাশ করার মাধ্যমে ভারত কিন্তু স্পষ্ট তাদের স্ট্র্যাটেজিক্যাল অবস্থানটি বুঝিয়ে দিয়েছে। শুধু এখন নয়, 2005 থেকে 2009 যখন ইউপিএর কংগ্রেস সরকার ছিল তখনও কিন্তু ইরানের এগেনস্টে ভোট দিয়েছিল ভারত সরকার। তখন কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিতে ইরানের বিপক্ষে ভারত ভোট দেয়। 2022-এ এসেও এনডিএ যখন গভর্নমেন্ট ফর্ম করে তখনও কিন্তু ইরানের বিপক্ষে ভারত সরকার ভোট দিয়েছিল। অর্থাৎ ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমান সময়ে যে দ্রুত গতিতে উন্নতির জায়গায় যাচ্ছিল তা কিন্তু নয়। এটা ঠিক, চাবাহার পোর্ট থেকে একাধিক ক্ষেত্রে ভারত কিন্তু ইরানে হিউজ ইনভেস্ট করেছিল, যা বর্তমানে আর ভ্যালিড নেই, অতীত হয়ে গেছে সবটাই। এর প্রতিবাদে মানে কাশ্মীরে খামেনির হত্যার প্রতিবাদে পরবর্তীকালে আমরা দেখলাম কাশ্মীর উপত্যকা কার্যত উত্তাল হলো। জম্মুর ডোডো এবং কিস্তোয়ার এই জায়গা কার্যত অবরুদ্ধ থাকলো, বন্ধ ডাকা হলো এবং কাশ্মীরের একাধিক বিরোধী দল সেই বন্ধকে সমর্থন করলেন এবং 15 লক্ষ মানুষের কিন্তু জমায়েত কাশ্মীরে হলো, যা কিন্তু নজিরবিহীন। কাশ্মীরের ভারতের সেনা কিছু ক্ষেত্রে ছত্রভঙ্গ করতে হলো পুরো বিষয়টি। লাল চকের মতো জায়গা সম্পূর্ণ সিল্ড করে দেওয়া হলো। ইন্টারনেট শাটডাউন, স্কুল, কলেজ, অফিস, আদালত আপাতত 2 দিনের জন্য বন্ধ। অর্থাৎ খামেনির মৃত্যুকে কেন্দ্র করে ভারতের কিন্তু দুটো দিক সামনে উঠে আসছে। একদিকে ভারত সরকার স্ট্র্যাটেজিক্যালি পুরো বিষয়টাকে ডিল করার চেষ্টা করছে, অন্যদিকে বিক্ষোভকারীরা ইরানের এই কাণ্ডকে সামনে রেখে ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে লড়াই করছে, প্রতিবাদ করছে, যাতে কিন্তু ভারতের সেনারা কার্যত বিচলিত এবং ভারতের সেনাবাহিনী কিন্তু কড়া হাতে পুরো বিষয়টিকে ডিল করতে শুরু করে দিয়েছে। পাশাপাশি কালকে কিন্তু ইরানের পক্ষ থেকেও অ্যাগ্রেসিভলি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা কিন্তু এই যুদ্ধকে আরও কিন্তু অ্যাগ্রেসিভলি বাড়িয়ে দিচ্ছে। কেন আমি বলছি? কারণ ইরান ইতিমধ্যে সাইপ্রাসে যে ব্রিটিশ এয়ারবেস, সেই ব্রিটিশ এয়ারবেসে হামলা করে বসে। এই সাইপ্রাসের ব্রিটিশ এয়ারবেসটি আসলে ন্যাটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। একাধিক রিপোর্ট সামনে এসছে, সেখানে বলা হচ্ছে ইরান কিন্তু হিজবুল্লাহদের দ্বারা এই ব্রিটিশ এয়ারবেসে অ্যাটাক করেছে। এবার ব্রিটিশ এই এয়ারবেস কিন্তু সিরিয়া, ইরাক এবং মিডল ইস্টের একাধিক অপারেশনকে সংগঠিত করার জন্য ন্যাটো ব্যবহার করে। পাশাপাশি এটি কিন্তু স্ট্যাগিং গ্রাউন্ড, ইন্টেলিজেন্স এবং সার্ভিলেন্সের জন্য। পাশাপাশি লজিস্টিক্যাল প্ল্যাটফর্ম হিসাবে ন্যাটো সাইপ্রাসের এই ব্রিটিশ বেসটাকে ব্যবহার করে। এমনকি র্যাপিড ডিপ্লয়মেন্টের ক্ষেত্রেও ন্যাটো এই বেসটিকে ব্যবহার করে। ফলে পুরো ঘটনায় কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যুদ্ধটি ক্রমাগত ইসরায়েল এবং আমেরিকা বনাম ইরান থাকছে না, অনেক বেশি ন্যাটোর ইনভলভমেন্টও কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে সব মিলিয়ে যুদ্ধের তৃতীয় দিনে আজকে পরিস্থিতি কিন্তু আরও জটিল হয়ে গেল এবং ভারতও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট বুঝিয়ে দিল ইরান ইস্যুতে ভারত অত্যন্ত সিরিয়াস। ভারত তাদের এনার্জি সেক্টরকে সিকিওর করতে চাইছে। ভারত তাদের মানুষদের, নাগরিকদের যারা মিডল ইস্টে আটকে আছে তাদেরকে আপাতত ফিরিয়ে আনতে চাইছে এবং সামাজিক সংকটকে যে কোনো মুহূর্তে রক্ষা করতে চাইছে। ভারতীয়দের কাছে আমারও অ্যাপিল থাকবে, কোনো অবস্থাতেই কোনো অশান্তিকর অবস্থা তৈরি করবেন না। ভারতের এই অবস্থানকে সমর্থন করুন। সরকার এবং ভারতীয় সেনাবাহিনী যা সিদ্ধান্ত নেবে ভারতীয় নাগরিক হয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেটাকে সমর্থন করা আমাদের এই মুহূর্তে আশু কর্তব্য। কারণ দেশ বাঁচলে আমরা বাঁচব, আমরা বাঁচলে আমাদের দেশ অনেকটা কিন্তু এগিয়ে যাওয়ার জায়গায় চলে যাবে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।